ভারতবর্ষের প্রতিবেশী রাজ্য বাংলাদেশ, কিন্তু বাংলাদেশকে কি বাংলাদেশ বলা যাবে এখন? না, দ্বিতীয় পাকিস্তান হিসাবে বাংলাদেশকে ট্রিট করা হবে। কারণ পাকিস্তান আর বাংলাদেশ একই জায়গায় চলে এসছে প্রায়। বাঙালিরা কত হিংস্র হতে পারে সেটা আমরা দেখলাম এই বাংলাদেশের নতুন স্বাধীনতা আন্দোলনে। শুরু হয়েছিল ছাত্র আন্দোলনের মাধ্যমে। কোটা, যারা মুক্তিযোদ্ধায় অংশগ্রহণ করেছিল 1971 সালে, সেই সময় সরকার মানে তাদের যারা অংশগ্রহণ করেছিলেন তাদেরকে 30% কোটা পরবর্তীকালে চাকরি বা অন্যান্য বিভিন্ন সরকারি স্কিমগুলিতে দেওয়া হচ্ছিল। কিন্তু হাসিনা সরকার আসার পরে 30% খারিজ করে দেওয়া হয়। কোনো কোটা ছিল না, কিন্তু কোনো অজ্ঞাত কারণেই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট সেই 30%টাকে আবার পুনরায় বহাল করে, যাতে ছাত্ররা উত্তেজিত হয়ে ওঠে, ক্ষেপে যায় এবং পরবর্তীকালে এই শতাংশটাকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পুনরায় খারিজ করে দেয়। কিন্তু তাতে ছাত্র আন্দোলন কমে না। ছাত্র আন্দোলনটা প্রথমে অহিংসই ছিল, কিন্তু পরবর্তীকালে ছাত্র আন্দোলনটা অহিংস থেকে সহিংস হয়ে গেল। এতে শেখ হাসিনার ভূমিকা অনেকটা, কারণ নিরস্ত্র ছাত্রদের অবাধে গুলি করে মারা কোনো সরকারের পক্ষেই কাম্য নয়, কিন্তু হাসিনা সরকার সেই কাজটি করেছে। আজকে আমার বিশ্লেষণ বাংলাদেশ নিয়ে, কি ভুল হাসিনা সরকারের হয়েছে এবং কেন দেশ ছেড়ে পালাতে হলো হাসিনাকে, সেই বিষয়ে আজকের বিশ্লেষণ। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। গত কয়েকদিন ধরেই সারা পৃথিবী আলোড়িত হয়েছে যে বিষয়টায়, সেই বিষয়টি হলো বাংলাদেশের সশস্ত্র আন্দোলন। ছাত্র আন্দোলন থেকে শুরু। আমি যেটা প্রথমে বললাম যে একটা নির্দিষ্ট কোটায় একটা আন্দোলন শুরু হয়েছিল, পরবর্তীকালে সেই আন্দোলনটাকে কিছু মৌলবাদী দল অহিংস আন্দোলনটাকে সহিংস করে দেয়। ভাঙচুর, মেট্রো স্টেশন থেকে শুরু করে সমস্ত সরকারি সম্পত্তি, শেখ মুজিবুর রহমানের মূর্তি থেকে শুরু করে গতকাল রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিও ভেঙে দেওয়া হয়েছে। ইন্দিরা গান্ধীর স্মরণে সেখানে একটি মিউজিয়াম ছিল, সেটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। যদি কোটা সিস্টেমের দ্বারাই যদি এই আন্দোলনটা সংগঠিত হয়ে থাকে, যে কোটার জন্য কোটাটাকে তুলে দিতে হবে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট যে হঠকারী সিদ্ধান্তটা নিয়েছিল সেটা কিন্তু পরবর্তীকালে আবার তুলেও নিয়েছিল। কিন্তু একটি মন্তব্য শেখ হাসিনার, যেটা কফিনের শেষ পেরেকটি পুঁতে দেয়, সেটা হলো মুক্তিযোদ্ধাদের পরিবারদের চাকরি দেব না তো কি রাজাকারদের চাকরি দেব। এই রাজাকার কথাটা হয়তো অনেকেই শুনে থাকবেন, কিন্তু রাজাকার কাদেরকে বলা হয়? মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন তারা তো মুক্তিযোদ্ধা, কিন্তু যারা যুদ্ধে অংশগ্রহণ করেননি, বিরোধিতা করেছিলেন, তাদেরকে সেই সময় রাজাকার বলা হতো। তার মানে সরকারের বিপক্ষে যারা ছিলেন তারা রাজাকার। আজকেও সেই কথাটাই, এবং এইটা ওই আগুনে ঘি ঢালার মতো অবস্থা হয়ে গেল। ধীরে 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 একটা অহিংস ছাত্র আন্দোলন একটা দেশকে শেষ করে দিল। আজকে যদি বাংলাদেশের দিকে তাকানো যায়, বাংলাদেশে যারা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের আর্তনাদ আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন চ্যানেলগুলিতে।
আপনারাও দেখছেন, কি মর্মান্তিক দৃশ্য, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবার আমি যে প্রসঙ্গটা নিয়ে বলছি সেই প্রসঙ্গটা হচ্ছে যে কি ভুল করেছেন। আমার যেটা মনে হয়েছে যে প্রথম ভুলটা যেটা করেছেন সেটা হচ্ছে জামাতে ইসলামী যে দলটা বাংলাদেশে ছিল, হাসিনা সরকার সেই দলটাকে ব্যান করে দেন। এই যে ব্যান করে দেন, এই ব্যান করে দেওয়াটা আমার মনে হয় সবথেকে বড় ভুল হাসিনা সরকারের হয়েছে। জামাতুল ইসলামী দলটা কিন্তু উগ্র মৌলবাদকে বিশ্বাস করে। এই উগ্র মৌলবাদকে বিশ্বাস যারা করে, তারা যখন দেখলো যে তাদের দলকে ব্যান করে দেওয়া হলো, তখন তারা সারা বাংলাদেশ জুড়ে লোককে খেপিয়ে তুলল। দেখুন, দুদিনের মধ্যে শেষ করে দিল সরকারটাকে। দুদিন, মাত্র দুদিন, ব্যান করার দুদিনের মধ্যে সরকারটাকে শেষ করে দিল। মৌলবাদকে কিন্তু পুষেছেন এই শেখ হাসিনা সরকারই। আজকে যে রিপোর্টগুলি পাওয়া যাচ্ছে বা যেসব রিপোর্ট আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি বা বিভিন্ন পত্রপত্রিকা সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশে কিন্তু এই মৌলবাদকে অলিখিতভাবে প্রশ্রয় দিয়েছিলেন এই শেখ হাসিনা। আজকে আমাদের মনে হচ্ছে যে শেখ হাসিনা থাকলে বাংলা মানে পশ্চিমবঙ্গ সহ ভারত ভালো ছিল বা ভালো থাকতো, ভারতের সঙ্গে দোস্তি ছিল, ভালো ছিল। কিন্তু তা নয়। প্রচণ্ড উগ্র মৌলবাদকে সমর্থন করা, 560টি গত 10 বছরে 560 নতুন স্কুল খুলেছেন। কি স্কুল? শুধু কোরআন পড়ার স্কুল। শুধু কোরআন পড়ানো হবে, অন্য কিচ্ছু হবে না। ওখানে কোরআন পাঠ করা হবে। সেইখানে কিন্তু সেখানকার বিশিষ্ট নাগরিকরা অপোজ করেছিল, বাধা দিয়েছিল, বলেছিল যে এটা অন্যায় হচ্ছে, এটা একটা সেকুলার কান্ট্রি হিসাবে মুজিবুর রহমান রেখে গেছিলেন দেশটাকে, কিন্তু এইভাবে করা ঠিক না। 1300-র উপরে নতুন মসজিদ তৈরি করেছেন এই 10 বছরে। 1310টি মতো মসজিদ তৈরি করেছেন এই 10 বছরে, লাস্ট 10 বছরে, যেটা দেশে মসজিদ থাকা সত্ত্বেও অতিরিক্ত মসজিদ তৈরি করা। এসব কিসের জন্য? নতজানু হয়ে মৌলবাদের কাছে হার স্বীকার করে নিয়েছিলেন অনেক দিন আগেই এই হাসিনা সরকার। হাসিনা সরকারের অনেক মন্ত্রীকেই বলতে শোনা গেছে যে মানুষের কণ্ঠ রোধ করা হচ্ছে। আজকে যেটা আমরা শুনতে পাচ্ছি যে কণ্ঠ রোধ করার যে প্রক্রিয়া, সেটা হাসিনা অনেক দিন আগে থেকেই শুরু করেছিলেন। কিছু বললেই তাদেরকে ধরে ধরে জেলে ঢুকে দিতেন। তার বাবার সম্বন্ধে যদি কিছু বলতো তাকে জেলে পুরে রাখতো। হাসিনার সম্বন্ধে যদি কেউ কিছু বলতেন বা কোনো প্রসঙ্গ নিয়ে ডিবেট হতো, ডিবেট তো করতেই দিতেন না। ডিবেট যদি হতো আওয়ামী লীগ নিয়ে, সেখানেও কিন্তু বল প্রয়োগ করে তাদেরকে ব্যবস্থা করা হতো। সুতরাং খুব ভালো জায়গায় বাংলাদেশ ছিল না। বাংলাদেশ নতুনভাবে যেটা বলছে যে স্বাধীনতা, সেটাও খুব ভালো জায়গায় যাবে বলে মনে হয় না। হাসিনার আরও একটা পয়েন্ট কথা বলি, যে জায়গাটায় হাসিনা পারল না, হাসিনা এমনিও পারতো না, অনেক দিন আগে থেকেই ক্ষয়িষ্ণু হয়ে গেছিলো। কারণ যেদিন ঢাকার সবথেকে বড় মেট্রো স্টেশনটা ছাত্ররা ভেঙে দিল, একদম তছনছ করে দিয়েছিল, সেদিন হাসিনাকে আমি কাঁদতে দেখেছিলাম। কাঁদতে কাঁদতে তিনি বলেছিলেন, আমি ট্রেনে চড়ি না, ট্রেনে চড়ে সাধারণ লোক, যারা ভেঙেছে তারা। আজকে 2 ঘন্টার জার্নিটা 20 মিনিটে হয়ে যেত, সেইটা আমার সাধের এই স্টেশনটা ভেঙে তছনছ করে দিল। সেদিন আমি ওনার উইক পয়েন্টটা বুঝতে পেরেছিলাম যে উনি কতটা ভেতর থেকে ভেঙে গেছেন। এবং সাথে সাথে তিনি এটাও বলেছিলেন, যারা ভেঙেছে তারা আমারই নিজের লোক। এই যে কথাটি, এই কথাটি অনেক 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 মানে রাখে, যে আমার নিজের লোক। এবার এইখানে সাধারণভাবে যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখব, আমরা কি বুঝবো? আমরা বুঝবো আমার নিজের লোক বলতে আমার নিজের দেশের লোক, এটাই বুঝবো।
কিন্তু তা নয়, এর অন্তর্নিহিত অর্থ অনেক। আমার নিজের লোক মানে আমার নিজের দলের লোক, আমার নিজের লোক বলতে আমার নিজের আশেপাশে যারা পরিবেষ্টিত তারা এই কাজটা করিয়েছে। আজকে জামাত উন্মাদের মতো আচরণ করছে, হিন্দুদের মেরে ব্রিজের উপর থেকে ঝুলিয়ে দিয়েছে। আপনারা দেখেছেন পরপর 3টে লাশ পায়ে দড়ি দিয়ে বেঁধে খালি উলঙ্গ করে মেরে ঝুলিয়ে দিয়েছে। বীভৎস দৃশ্য, দেখা যায় না, মনে হয় যে আফগানিস্তানের থেকেও ভয়ঙ্কর। আজকে যখন শেখ মুজিবুরের মূর্তিগুলি উপর থেকে ফেলে দিচ্ছিল ওই বুলডোজার দিয়ে, মনে হচ্ছিল ওই সাদ্দাম হোসেনের কথা, গদ্দাফির কথা। তাদেরও সেই একই অবস্থা হয়েছিল, তাদেরও এরকম করে মূর্তিগুলি ফেলে দেওয়া হয়েছিল। একনায়কতন্ত্র চালানো খুব কষ্ট, একনায়কতন্ত্র চালানো যায় না। হাসিনা যেটা করছিলেন তাতে তিনি পরপর 2টো ইলেকশন জোর জবরদস্তি করে জিতেছেন, মানুষ সেটা ভালোভাবে নেয়নি। আমরাও কিন্তু এই জায়গাটায় একটুখানি যদি আমরা দেখি, আমাদের রাজ্যেও কিন্তু সেই ট্রেন্ডটা আছে যে জোর করে জেতার একটা পরিকল্পনা। জানি না আগামী দিনে কি হতে পারে বা কি হতে যাচ্ছে, তবে চাইবো না যে বাংলাদেশের মতো কোনো ঘটনা আমাদের রাজ্যে ঘটুক। আমাদের রাজ্য শান্তিপ্রিয় রাজ্য, তবে হ্যাঁ ভয় তো আছে, কারণ অনুপ্রবেশ ঘটবেই। দিলীপ ঘোষ থেকে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে শাসক দলের নেতারাও স্বীকার করে নিচ্ছেন যে অনুপ্রবেশ হবে, এবং এই অনুপ্রবেশ যদি ঘটে তাহলে কিন্তু সাধারণ লোক আমরা যারা, আমাদের ঘাড়েই সেই বিপদটা আসবে। জিনিসপত্রের দামের অত্যাধিক দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটবে, জায়গা জমির দাম অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, এবং শুধু তাই নয়, এছাড়াও অনেক অসামাজিক কাজকর্ম আমাদের রাজ্যে শুরু হতে পারে। শুধু আমাদের রাজ্য না, 4500-এর কিছু বেশি এরিয়া ধরে বাংলাদেশ আর ভারতের বর্ডার। তো সেই বর্ডার এরিয়াটা কিন্তু ত্রিপুরা থেকে শুরু করে পশ্চিমবাংলা হয়ে আছে। আমাদের এখানে বেশ কয়েকটি বড় বড় বর্ডার আছে, যেমন চ্যাংরাবান্ধা, যেমন মালদার মহদীপুর, দক্ষিণ দিনাজপুরের হিলি, বনগাঁতে যে বর্ডার আছে, সমস্ত কিন্তু এখন পর্যন্ত হাই অ্যালার্ট জোনে আছে। জানি না আগামী দিনে আমাদের রাজ্যের কি অবস্থা হতে যাচ্ছে, তবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দেশ, আমাদের রাজ্য দেশের প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী চলুক, আমরাও সেটা চাই। তবে বাংলাদেশে যেটা হয়েছে সেটা জানি না নতুন কোনো স্বাধীনতা কিনা, তবে গতকাল এবং আজও মৃত্যুর মিছিল কিন্তু কমেনি। এবার এই যে মৃত্যু মিছিল কমেনি, এটা কোন কমিউনিটির মৃত্যু? এটা তো নিশ্চয়ই ওই সংখ্যাগুরু কমিউনিটির লোকরা মরছে না, মরছে সংখ্যালঘু। হিন্দুরা ওখানে সংখ্যালঘু, ক্রিশ্চিয়ানরা সংখ্যালঘু, আদার্স আরও যদি বৌদ্ধরা থেকে থাকে, জৈনরা থেকে থাকে, তারা সংখ্যালঘু, তারা কিন্তু মারা যাচ্ছে। এবার এই ব্যাপারটা দেখার জন্য কারা আছেন? ইউনাইটেড নেশন কি সেটা বুঝছে না? তারা কি দেখছে না? দেখবে না, কারণ ইউনাইটেড নেশনের সাপোর্টে আমেরিকা ওইখানে একটা এয়ারবেস তৈরি করতে চেয়েছিল, যে এয়ারবেসটা হাসিনা সরকার দিতে চায়নি। চীন চাইছে মায়ানমারের সঙ্গে বাংলাদেশকে এক করে দিয়ে একটা নতুন রাষ্ট্র তৈরি করার। এসবের পিছনে বৈদেশিক চক্র প্রচুর পরিমাণে কাজ করছে। মায়ানমার আর বাংলাদেশকে এক করে দিয়ে নতুন একটা রাষ্ট্র তৈরি করতে যাচ্ছে চীন। ইন্ডিয়াকে যদি মানে প্রতিহত করতে হয় কোনো কারণে, তাহলে আমেরিকা বা চীনকে এই বাংলাদেশের উপরেই একটা বেস তৈরি করতে হবে। সেই বেসটা তৈরি করতে যতক্ষণ হাসিনা সরকার ছিল ততক্ষণ সেই বেসটা তৈরি হয়নি। আর গত 14 বছর ধরে এরা চেষ্টা করেছে, কিন্তু কিছু করতে পারেনি। আগামী দিনটা কিন্তু ভয়ঙ্কর হতে যাচ্ছে ভারতের ক্ষেত্রেও, কারণ ভারতের প্রত্যেকটা প্রতিবেশী, শ্রীলঙ্কা বলুন,
একমাত্র হিন্দু রাষ্ট্র নেপাল, ভুটান, মালদ্বীপ, বাংলাদেশ, পাকিস্তানের কথা তো ছেড়েই দিন, প্রত্যেকেই কিন্তু ভারতের অ্যান্টি গ্রুপে চলে গেল, ভারতের বিরুদ্ধে। তো এতগুলি প্রতিবেশী রাষ্ট্র যখন ভারতের বিরুদ্ধে, তখন বুঝতে হবে যে ভারতের এখন বর্তমান পরিস্থিতিটা কিন্তু অতটা সুখকর নয়। ভারতের বৈদেশিক যে ডিপ্লোমেসি, যে ফরেন ডিপ্লোমেসি, সেইটা কিন্তু অনেকটা স্ট্রং করতে হবে। আমি আজকে একজনের সঙ্গে কথা বলতে গিয়ে যেটা বুঝলাম যে ভারতের ডিপ্লোমেসি কিন্তু, দেখুন, সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক আগে ভালো ছিল না, মোদি সরকার আসার পরে ভালো হয়েছে। কেন ভালো হয়েছে? তার পিছনে অনেক যুক্তি আছে, আমি এটা নিয়ে পরে একদিন আলোচনা করব। ভারত অনেক দিন ধরেই প্যালেস্টাইনকে সাপোর্ট করত, কিন্তু হঠাৎ করে ইসরায়েলের দিকে কেন গেল? আলোচনা করব। এর ভাবতে হবে। আমি আপনাদেরকে ভাবনার খোরাক যোগাই, আপনারা ভাবতে থাকবেন। ভাবতে আমাদের হবেই, কারণ না ভাবলে আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। আমার বাংলাদেশ নিয়ে একটাই কথা, যে হাসিনা সরকারের পতনে অতটা দুঃখ পাওয়ার কোনো কারণ আমি অন্তত দেখতে পাই না। কারণ হাসিনা সরকার খুব একটা ভালোভাবে দেশটা চালাতে পারছিল না। দেখুন, জনমানুষের আক্রোশ কেউ কিন্তু ঠেকাতে পারে না, ঠেকাতে পারলেও না। আজকে আমরা যেভাবে দেখলাম যে যেখানে গণভবন, যেখানে শেখ হাসিনা থাকতেন, সেইখানে জনগণ কিভাবে ঢুকে অবাধে লুটতরাজ করে সব জিনিসপত্র নিয়ে চলে গেল। আগুন লাগিয়ে ছারখার করে দিল বঙ্গবন্ধু মিউজিয়াম, বঙ্গবন্ধু নামাঙ্কিত যত কিছু ছিল ছারখার করে দিল। আজকে কিন্তু শ্রীলঙ্কাতেও আমরা এই জিনিসটা দেখেছিলাম। সেই জায়গাটায় কিন্তু এইভাবেই কিন্তু রাজভবনটা দখল করে নিয়েছিল। সেখানে রাজাপক্ষের যে রাষ্ট্রপতি রাজাপক্ষের যে প্যালেস, সেই প্যালেস কিন্তু সাধারণ লোক দখল করে নিয়েছিল। তো এই সব যে একনায়কতন্ত্র, ডিক্টেটরশিপ, এইসবের থেকে কিন্তু আমার মনে হয় বেরিয়ে আসা উচিত। তো এইসব করে বেশি দিন থাকতে পারা যায় না। মানুষ কিন্তু একদিন না একদিন সঠিক জবাবটা দিয়ে দেয়, এবং এইভাবে পালিয়ে যাওয়াটা মোটেই ভালো কাজের নয়। তার থেকে আগের থেকে ছেড়ে দিয়ে যদি বেরিয়ে যেত, সসম্মানে বেরিয়ে যেত, খুব ভালো হতো। এখন বর্তমানে বাংলাদেশের লোকরা বলছে যে ভারতে আশ্রয় নিয়ে আছে, ভারতে আশ্রয় নিয়ে আছে, ভারত আশ্রয় দিয়েছে, ভারত সবসময়ই ভারত অতিথিদের আপ্যায়নে কোনো দ্বিধা করে না, সেই জন্যই আশ্রয় দিয়েছে। কিন্তু অনেকেই আমেরিকা ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ইংল্যান্ড ঢুকতে দিচ্ছে না, ইউরোপিয়ান কান্ট্রি আরও অনেক আছে যেখানে আছে। ভারতের উপরেও হয়তো কোনো প্রেশার থাকলেও থাকতে পারে, আজ বলতে পারবো না, কেননা ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি আলাদা, সেই পলিটিক্সটা আলাদা, সেই পলিটিক্সের মধ্যে আমি ঢুকছি না। তবে পরিস্থিতি খুব জটিল, পশ্চিমবঙ্গের পক্ষেও খুব সুখকর নয়। আগামী দিনে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনুপ্রবেশ যেন না হয়। হয়তো সীমান্তে যারা প্রহরারত আছে, তারা বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে, মাননীয় যদি শাসক দলকে প্রশ্ন করা হয়, মাননীয়াকে যদি প্রশ্ন করা হয়, তাহলে বলবেন যে অনুপ্রবেশের দায়িত্ব তো আমাদের নয়, অনুপ্রবেশ বর্ডারের থেকে হয়, আর বর্ডারের দায়িত্বে আছেন বিএসএফ। কিন্তু পাশাপাশি আরেকটা কথা বলে রাখি যে প্রচুর জায়গা আছে যেখানে সরকার জমি দিতে পারেনি, যার ফলে বেড়া হয়নি, ফেন্সিংটা হয়নি। তো যার ফলে অবাধ বিচরণ, লক্ষ লক্ষ লোক ঢুকে গেলেও কোনো ব্যাপার না। শুভেন্দু অধিকারী বলেছেন কোটি লোক ঢুকতে পারে, বিচিত্র কিছু নেই। কিন্তু এটা আমাদেরকেই বোঝ করতে হবে, এবং সরকারকে যদি এটা রোধ করতে না পারে, তাহলে সরকারের অর্থ ভাণ্ডারেও কিন্তু, তহবিলেও কিন্তু টান পড়বে, সেদিকটাও যেন সরকারের নজরে থাকে। আমি
সবাইকে বলবো শান্তি বজায় রাখবেন। বাংলাদেশে যা হচ্ছে সেটা নিয়ে আমাদের অত চিন্তা করার কিছু নেই। আমরা শুধু অনুপ্রবেশটাকে রোধ করতে পারলেই, সরকার যদি অনুপ্রবেশটাকে বন্ধ করতে পারে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আর শাসকরা যদি শোষকের ভূমিকায় চলে যায় তাহলে এই পরিণতি হয়। এটাই আমি শিখলাম এবং আমি যতটুকু জানলাম আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি আমার আজকের এই বিশ্লেষণ ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে প্রেরণা দিবে আগে এগিয়ে যাওয়ার। নমস্কার। গেল।